IFRS 18. So let's welcome once again. IFRS 18 হচ্ছে প্রেজেন্টেশন অ্যান্ড ডিসক্লোজার ইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আমাকে কেউ একজন বলেন তো আইএস ওয়ান এর কন্টেন্ট কি ছিল? আইএস ওয়ান এর কন্টেন্ট ছিল প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। একই কন্টেন্ট থাকবে, যেটা হচ্ছে আইএফআরএস 18 আসতেছে, যেটা হচ্ছে আইএস ওয়ান কে রিপ্লেস করবে। রিপ্লেস করলে আইএস ওয়ান এর কন্টেন্ট ছিল, আপনারা খেয়াল করছেন, শুধু প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো আইএফআরএস 18-এ প্রেজেন্টেশনের সাথে ডিসক্লোজার আলাদাভাবে অ্যাড করা হয়েছে, ডিসক্লোজার ইম্পর্টেন্স আসছে, ঠিক আছে, এবং বেশ কিছু ইন্টারেস্টিং পরিবর্তন আসছে। তো এখানে একটা জিনিস আপনাদেরকে জি কিছু বলছেন? স্যার, আমাদের কি আসলে 8টা ক্লাস হয়ে গেছে? আমাদের না, 7টা হয়ে গেছে, আজকে অষ্টম ক্লাস। হ্যাঁ। হুম। ও, আপনি মনে হয় সব ক্লাসে জয়েন করেন নাই না? না, আমি তো মিস করিনি আপনার ক্লাস। ও, 7টা হয়ে গেছে, আজকে অষ্টম ক্লাস। জারিফ, আজকে অষ্টম ক্লাস না? বা অন্যরা বলতে পারবেন। জি স্যার, আজকে অষ্টম ক্লাস স্যার। ওকে ওকে। আপনি একটু ওই সবগুলো আগের ক্লাসের ভিডিওগুলো দেখে নিয়ে প্রত্যেকটা ক্লাসে যিনি বললেন, আপনি একটু হয়তো রিকল করার জন্য সুবিধা হবে। আপনারা যদি মনে হয় যে কনফিউশন আছে, দেখে বললেন আমাদেরকে। আমি যতদূর জানি যার অষ্টম ক্লাস, দেখে নিন। এনিওয়ে, তো আমরা আবারও মেইন কন্টেন্টে আসি। আর কোনো কোশ্চেন আছে? কারোর কোশ্চেন থাকলে শেষ করে নেই। কিছু বলবেন? ওকে ওকে, ঠিক আছে। তো এইখানে যেটা বলছিলাম, আইএস ওয়ান এর সাথে ডিফারেন্সটা হচ্ছে, আইএস ওয়ান ছিল প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আইএফআরএস 18টা রিপ্লেস হচ্ছে আইএস ওয়ানকে দিয়ে। আইএস ওয়ান থাকবে না, কিন্তু এই নামটাও একটু পরিবর্তন আসছে, প্রেজেন্টেশন অ্যান্ড ডিসক্লোজার ইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এখন এখানে শুধু এই পরিবর্তন না, আরো একটা পরিবর্তন আছে, যেটা হচ্ছে আমরা আইএফআরএস 18-এর অ্যাপ্লিকেশন হচ্ছে 1 January 2027, কিন্তু এর আগেও আপনি হচ্ছে অ্যাডাপশন করতে পারবেন, অর্থাৎ 25 বা 26-এও করতে পারবেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে 27 সালে করলেও 26 থেকে অটোমেটিকলি করতে হবে। এখন আমরা আসি 25 সালের জুন মাসে, 26 থেকে করতে হবে। আমি একবারে বলছি যে এটার হচ্ছে একবার বলতেছি যে এটার এফেক্টিভ ডেট হচ্ছে ইয়ে আপনার হচ্ছে একবারে বলতেছি হচ্ছে আপনার 27 সাল। আবার বলতেছি হচ্ছে 26। কেন বলছি? এটার কারণটা হচ্ছে, আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দুইটা কম্পারেটিভ ফিগার দেই না? এই দুইটা কম্পারেটিভ ফিগারের ভিতরে 27 সালটা আমরা যেহেতু নতুন ফরম্যাটে করব, 26কেও রিস্টেটেড করতে হবে। আমি আবারও বুঝাই বলি, যদি আপনি 27 সাল থেকে ধরে নেন এটা অ্যাপ্লিকেশন করবেন, 27 সাল থেকে নতুন আইএফআরএস 18 অ্যাপ্লিকেশন করবেন ইন প্লেস অফ আইএস ওয়ান, তাহলে আপনাকে করতে হবে কি, 27-এরটাও নতুন ফরম্যাট অনুযায়ী নতুনভাবে করতেই হবে। সঙ্গে সঙ্গে 26-এরটাও রিস্টেট করতে হবে হচ্ছে 27-এ এই নতুন ফরম্যাট অনুযায়ী। একইভাবে কেউ যদি 26 সালে এটা চালু চালু করতে চান, 26 সালের 1 জানুয়ারি, তাহলে 25 সালের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাও কেউ রিস্টেট করতে হবে। এই পয়েন্টটা বুঝছেন কিনা? এই পয়েন্টটা বোঝা গেছে? জি স্যার, বোঝা গেছে স্যার। ওকে। তাহলে এই প্রজেক্টটা শুরু হয়েছিল বহুত আগে, আইএস ওয়ানকে রিপ্লেস করার প্রজেক্টটা শুরু হয়েছিল 2016 সালের এপ্রিলে। দ্য বোর্ড ডিসাইড টু, আপনার নেক্সট ডিউ প্রসেস ডকুমেন্ট উইল বি এক্সপোজার ড্রাফট দেওয়া হয়েছিল হচ্ছে 19 সালে। 19 সাল থেকে আপনার যে এক্সপোজার ড্রাফটটা ছিল, এক্সপোজার ড্রাফট উনিশ সালের ডিসেম্বরে, সেটা হচ্ছে জেনারেল প্রেজেন্টেশন অ্যান্ড ডিসক্লোজার পাবলিশ ইন 2017, ডিসেম্বর 2019। আর আমরা এটা পেলাম হচ্ছে ফাইনালি এসে 2020 সালের একটা কমেন্টে দিছিল পাবলিক ইয়েতে। আর আমরা এই 24 সালের হচ্ছে এটার ফাইনালটা পাবলিশ হচ্ছে 24 সালের এপ্রিলে। আর এটা ইফেক্টিভ ডেট হচ্ছে 1 January 2027, আর্লি অ্যাডাপশন, অর্থাৎ আপনি 25 সাল থেকে শুরু করতে পারবেন। 25 সাল যেহেতু শুরু হয়ে গেছে, 25-এ আর করা যাবে না। 26-এও করতে পারবেন, 27-এও করতে পারবেন। বাট হ্যাভিং সেড দ্যাট, যে 27-এ করলে 26-এরটা এই ফরম্যাটে আবার রিঅ্যারেঞ্জ করতে হবে, রিস্টেটেড। আর 26 করলে 25-এরটা আবার রিস্টেট করতে হবে। এই হচ্ছে মোটামুটি ঘটনা। সো এখন কোন জায়গায় পরিবর্তন দেখেন, এত বড় একটা চেঞ্জ, আমরা এখনো কিন্তু কেউ এটা নিয়ে খুব একটা সিরিয়াস না, বাট আমি আপনাদের দেখাই যে কোথায় পরিবর্তন। পরিবর্তনটা হচ্ছে আপনার, আমি সরাসরি ইয়েতে দেখাই, আমার মনে বেটার হবে। আপনাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিয়ে দেখাই, তাহলে সুবিধা হবে। আমরা স্কোয়ার ফার্মার যে দেখছিলাম, স্কোয়ার ফার্মাটা যদি দেখি, স্কোয়ার ফার্মাতে আমরা একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি দেখি, আমরা নর্মালি দেখে আসছিলাম, সেই জায়গাটা কি পরিবর্তন আসবে দেখেন। পরিবর্তন আসবে মূলত ইনকাম স্টেটমেন্টে। এখন খেয়াল করেন, ইনকাম স্টেটমেন্টের আমাদের ফরম্যাটটা কেমন আছে।
ইনকাম স্টেটমেন্ট ফরম্যাটটা এমন আছে: গ্রস প্রফিট, সরি গ্রস রেভিনিউ, গ্রস রেভিনিউ অথবা গ্রস সেল। সেইখান থেকে আমরা লেস করছি ভ্যাট, তারপরে নেট সেলস, তারপরে আমরা বাদ দিচ্ছি সিওজিএস, আর তারপরে আমরা পাচ্ছি হচ্ছে গ্রস প্রফিট। আচ্ছা, এটা গেল ইনকাম স্টেটমেন্টের ফরম্যাট। আর ক্যাশ ফ্লোর ফরম্যাট কিরকম দেখেন? ক্যাশ ফ্লো হচ্ছে, এটা হচ্ছে আপনার অ্যাক্রুয়াল বেসিস অফ ইনকাম। এটা অ্যাক্রুয়াল বেসিস অফ ইনকামে আপনি এই ফরম্যাটে ইনকাম স্টেটমেন্টটা করছেন। আর 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 আপনার হচ্ছে ক্যাশ ফ্লো করা কিরকম? ক্যাশ ফ্লো করা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ক্যাশ ফ্লো ফ্রম হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আর ক্যাশ ফ্লো ফ্রম হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এবার আসেন নতুন যে আমরা করছি, নতুন যেটা করছি সেইটাতে দেখেন ইন্টারেস্টিং। এটা সরাসরি আইএফআরএস এর থেকে দেখালাম। হ্যাঁ, আইএফআরএস এর দেখেন ইনকাম স্টেটমেন্টের চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে। এখানে আমার ইনকাম স্টেটমেন্টের ভিতরে আগে কোথাও অপারেটিং প্রফিট নামে কোনো হেড ছিল না। কি ছিল? আপনারা আবারও বলি, রেভিনিউ লেস কস্ট অফ গুড সোল্ড ইকুয়াল টু ছিল হচ্ছে গ্রস প্রফিট। গ্রস প্রফিট থেকে ওপেক্স এর আলাদা খরচ বাদ দিয়ে নেট প্রফিট পেতাম। বাট দেখেন ইনকাম স্টেটমেন্টের নতুন চেহারা কিরকম হয়, আপনারা এটা ছবি তুলে রাখেন অথবা প্রেজেন্টেশনটা আপনাদের দিয়ে দিব। সেটা হচ্ছে রেভিনিউ বাদ দিবেন সিওজিএস, পাবেন গ্রস প্রফিট। তারপরে আগের মতো হবে না, তখন কি হবে? আদার অপারেটিং ইনকাম নামে আদার অপারেটিং এর হেডটা আসবে, তারপরে এটা যোগ হবে, তারপরে সেলিং এক্সপেন্স বাদ দিবেন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপেন্স বাদ দিবেন, জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে বাদ দিবেন, আদার অপারেটিং এক্সপেন্স বাদ দিবেন। দেওয়ার পরে টোটাল যে হেড পাবেন একটা সাব টোটাল, নতুন একটা সাব টোটাল এরকম ভাবে আসবে, যেটার নাম অপারেটিং প্রফিট, যেটা কিন্তু কারেন্টলি এটা নাই। কারেন্ট এটা নাই। দেখেন কারেন্টটা কি আছে? কারেন্টটা আছে এরকম। কারেন্টটা আছে, দেখেন কিরকম আছে। কারেন্ট আছে জিপি, এই যে রেভিনিউ মাইনাস সিওজিএস ইকুয়াল টু জিপি। জিপি থেকে অপারেটিং এক্সপেন্স, সেলিং, অ্যাডমিনিস্ট্রেটিভ, ফাইন্যান্স, আদার অপারেটিং ইনকাম করে আপনি এখানে আপনার এভাবে করে কেউ কেউ এরকম লিখছে প্রফিট ফ্রম অপারেশন। তারপরে এই প্রেজেন্টেশন আসছে, কিন্তু এই প্রেজেন্টেশনটা নতুন ফরম্যাটে দেখেন কিভাবে আছে। নতুন ফরম্যাটে আছে হচ্ছে আপনার এখানে অপারেটিং প্রফিট নামে একটা হেড পেলেন, তারপরে আসবে শেয়ার অফ প্রফিট ফ্রম অ্যাসোসিয়েট জয়েন্ট ভেঞ্চার। এই ইনকামটা আগে আমরা হচ্ছে অন্য জায়গায় দেখাতাম, এই আদার অপারেটিং বা অন্য জায়গায় দেখাতাম। এখন আমাদের ফরম্যাটেই ঢুকে গেছে যে তিনটা ওয়েতে ইনকাম স্টেটমেন্ট হবে। প্রথম ইনকামটাকে বলবো, ইনকাম স্টেটমেন্ট প্রথম পার্টটাকে বলবো অপারেটিং ইনকাম, তারপর একটা বলবো হচ্ছে ইনভেস্টিং ইনকাম, তারপরটা বলবো ফাইন্যান্সিং ইনকাম। দেখেন তো আপনার মিল আছে কিনা। এই যে ইয়েটা কিভাবে করা, ক্যাশ ফ্লো কিরকম করা দেখেন। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। সো সেম সেম ভাবে আমরা এইখানে কিন্তু ইনকাম স্টেটমেন্টকে তিনটা ব্রডার ভাগে ভাগ করব: অপারেটিং ইনকাম, ইনভেস্টিং ইনকাম, ফাইন্যান্স ইনকাম। তো অপারেটিং ইনকামের ভিতরে খুব একটা মেজর চেঞ্জ নাই। রেভিনিউ লেস কস্ট অফ গুডস সোল্ড, তারপরে জিপি আদার অপারেটিং ইনকাম যোগ হবে, সেলিং, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বাদ হবে, আর অপারেটিং এক্সপেন্স বাদ হবে, দিয়ে আমি অপারেটিং প্রফিট পাবো। অপারেটিং প্রফিটের পরে নতুন একটা হেড অ্যাড হবে, যেটা হচ্ছে এই যে প্রফিট বিফোর বিফোর ফাইন্যান্সিং অ্যান্ড ইনকাম ট্যাক্স। তো এখন এই অপারেটিং প্রফিটের পরে ইনভেস্টিং সেগমেন্টে কি কি আসতে পারে? একটা আসতে পারে শেয়ার অফ প্রফিট ফ্রম অ্যাসোসিয়েট অ্যান্ড জয়েন্ট ভেঞ্চার, আর আদার ইনভেস্টমেন্ট। অর্থাৎ আপনি যদি লেটস সে স্কোয়ার ফার্মার এখানে দেখাচ্ছিলাম, তো স্কোয়ার ফার্মা যদি আপনার অন্য কোম্পানি লেটস সে অলিম্পিকের একটা কোম্পানি শেয়ার কেনে, তাহলে সেইখানে যদি কোনো ইনকাম আসে সেই ইনকামটা আসবে এইখানে, এই যে আদার অপারেটিং ইনকাম। আর স্কোয়ার ফার্মা তাদের কতগুলো সাবসিডিয়ারি অথবা সাবসিডিয়ারি না, স্কোয়ার ফার্মার অ্যাসোসিয়েট বা জয়েন্ট ভেঞ্চার থাকে। তো জয়েন্ট ভেঞ্চার অথবা হচ্ছে অ্যাসোসিয়েটেড ইনকাম আসলে আপনার এখানে আসে, এইখানে আসবে। তো এই দুইটা আলাদা করে সেপারেট করে এরকম একটা প্রেজেন্টেশন আনতে হবে। এবার আপনি বলতে পারেন যে আমি একটা কোম্পানিতে কাজ করি যেখানে আদার অন্য কোম্পানির শেয়ারও আমি কিনি না, আদার কোম্পানির শেয়ারও কিনি না, অথবা আমার কোনো জয়েন্ট ভেঞ্চার অথবা অ্যাসোসিয়েট নাই, তাহলে তাদের ইনকাম স্টেটমেন্ট কিরকম হবে? এই অপারেটিং প্রফিটের পরে ইনভেস্টিং এর জায়গায় নীল থাকবে। ঠিক আছে? বোঝা গেল কোশ্চেনটা? ফিডব্যাক দেন একটু, বোঝা যাচ্ছে হ্যাঁ, কিনা। জি স্যার, জি স্যার, কিন্তু আমাদের এই এই ডকুমেন্টটা দিয়ে দিন গ্রুপে স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, কারণ এটা তো শুরুই হচ্ছে, অনেকে 26 সালে শুরু করবে। তা আমরা অলরেডি মে জুন মাসে আছি, জুন মাসে তো আমাদের শিখতে হবে, এই জন্য আমি দিয়ে দিব। আচ্ছা, এটা কিন্তু অন্য ক্লাসের অনেকে আমাকে ডিমান্ড করছে, আপনারা বলেন নাই, বাট আপনাদেরকে কিন্তু অ্যাডভান্স বলে দিলাম, যেহেতু সবাই একটা বড় ধাক্কা খাবেন, ইনকাম স্টেটমেন্ট চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা,
তারপরে দেখেন লাস্ট পার্টটা কি, প্রফিট, প্রফিট বিফোর, এই যে এইটা পেলেন যেটা প্রফিট বিফোর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আর ইনকাম ট্যাক্স। এখানে এরপরে কি হবে, ইন্টারেস্ট এক্সপেন্স অন বরোয়িং অ্যান্ড লিজ লাইবিলিটি। এই যে আমরা লিজ লাইবিলিটি যেটা আছে, আমি যে অফিস ভাড়া নিয়েছি, আপনাদেরকে লিজ লাইবিলিটির কথা বলেছি যে আমি আগে যেটা হয়, অফিস ভাড়া নিলে, অফিস ভাড়া নিলে হচ্ছে আমাদের, অফিস ভাড়া নিলে আগে আমরা রেন্ট দেখাতাম, এখন অফিস ভাড়া নিলে রেন্ট দেখাতে পারি না। অফিস ভাড়াটা যদি 1 বছরের বেশি নেই তাহলে IFRS 16 অনুযায়ী আমাদেরকে লিজ দেখাইতে হয়। এই লিজের যে ইন্টারেস্ট এক্সপেন্স আছে সেটাও এখান থেকে বাদ যাবে। আর বড়োইং কস্ট, অর্থাৎ আপনি ব্যাংক থেকে যে লোন নিবেন, আগের ফরম্যাটে কিরকম থাকতো খেয়াল করেন, আগের ফরম্যাটে কিভাবে থাকতো। আগের ফরম্যাটে আমরা এটা লিখতাম এভাবে, এই যে ইন্টারেস্ট, এই যে ফাইন্যান্স কস্ট, আগে লিখতাম ফাইন্যান্স কস্ট এরকম ভাবে লিখতাম। আর এখন কিরকম আসছে দেখেন, এখন আসছে হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স অন বরোইং অ্যান্ড লিজ, মানে যত রকম ফাইন্যান্সিয়াল চার্জ আছে এটা এক হেডে আসছে। আর একটা কি আসছে, ইন্টারেস্ট এক্সপেন্স অন পেনশন লাইবিলিটি। এইটা একটা জিনিস, সেটা হচ্ছে পেনশনের সবাই নাই, বাট যাদের পেনশন স্কিম আছে, অর্থাৎ আপনার যদি এমন হয় যে গ্র্যাচুইটি ফান্ড আছে অথবা পেনশন ফান্ড আছে, তাদের যে টাকাটা আপনার হচ্ছে যে আপনার এমপ্লয়ীদের পার্টের অংশের টাকাটা আপনার অ্যাকাউন্টে যদি থাকে, ধরেন আপনি গ্র্যাচুইটি ফান্ডে একটা টাকা দেওয়ার কথা অথবা পেনশন ফান্ডের একটা টাকা দেওয়ার কথা, সেটা আপনি আপনার অ্যাকাউন্টসে আপনার কোম্পানিতেই রেখে দিচ্ছেন সেপারেট ব্যাংক অ্যাকাউন্টে, ওইটার এগেনস্টে যদি কোনো ওই ওই ফান্ডকে কোনো যদি ইন্টারেস্ট দিতে হয়, সেই ইন্টারেস্টটাও এখান থেকে বাদ যাবে। তাহলে প্রথম পেলাম হচ্ছে অপারেটিং ইনকাম, ফুললি অপারেটিং, কোনো নন অপারেটিং কিছু নাই। এর পরের পার্টটা হচ্ছে শেয়ার, অন্য কোম্পানির শেয়ার যদি রেগুলার কিনেন, অর্থাৎ স্টক মার্কেট থেকে 5%, 2%, 1% শেয়ার কিনেন, সেইখান থেকে যদি কি ইনকাম আসে অথবা ডিভিডেন্ড আসে, ডিভিডেন্ড ইনকাম অথবা কোনো কিছু আসে সেটা এখানে যাবে। আর যদি অন্য কোম্পানিতে আপনার যদি জয়েন্ট ভেঞ্চার হয়, দুইটা কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চার, দুইটা কোম্পানির যদি জয়েন্ট ভেঞ্চার, এখান থেকে ইনকাম আসে, অথবা আপনি অ্যাসোসিয়েট হয়। অ্যাসোসিয়েটের সংজ্ঞাটা কি কি বলতে পারবেন, কত পার্সেন্ট শেয়ার হোল্ডিং করলে অ্যাসোসিয়েট বলা হয়, বলেন তো? আপ টু পঞ্চাশের কম, 40%, পঞ্চাশের 20 50%-এর থেকে কম। 20 থেকে 50, 20 থেকে 50, রাইট। 50, তো 20 থেকে 50 যদি হয় তাহলে আমরা অ্যাসোসিয়েট বলবো। আমরা স্কোয়ারেও কিন্তু আমরা দেখেছিলাম, তাদের কিন্তু অ্যাসোসিয়েট এবং ইয়ে আছে, আপনার কি বলে, স্কোয়ারে অ্যাসোসিয়েট এবং হচ্ছে কনসোলিডেট দুইটাই আছে। তো স্কোয়ারের এই ইনকাম এইটা দেয়া আছে আপনাদের, এটা দেখেন, এটা দেখলে দেখতে পারবেন যে স্কোয়ার ফার্মার সরাসরি সাবসিডিয়ারিও আছে আবার অ্যাসোসিয়েটও আছে। অ্যাসোসিয়েট মানে তার যখন ইনভেস্টমেন্ট লেস দেন 50, মোর দেন 20 হয় তখন অ্যাসোসিয়েট বলে, আর মোর দেন 50 হলে তখন সেটাকে অ্যাসোসিয়েট, এই তখন বলে হচ্ছে আপনার হচ্ছে প্যারেন্ট সাবসিডিয়ারি। তো এইটা আপনারা একটু দেখে নিন। তো এইটা আমরা পেলাম। আর লাস্ট পার্টটা কি গেল, যত রকম ব্যাংক এবং লিজের ফাইন্যান্স এবং যদি পেনশনের কিছু হয়, তাহলে এটা পেলাম ফাইন্যান্সিং। প্রথম অপারেটিং, তারপর ইনভেস্টিং, তারপর ফাইন্যান্সিং। এইখানে আমরা পাবো প্রফিট বিফোর ট্যাক্স, তারপরে হচ্ছে ইনকাম ট্যাক্স ফর দ্য ইয়ার, এটা বাদ দেওয়ার পরে প্রফিট পাবো। তো ইনকাম স্টেটমেন্টের ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে। এটা একটা মেজর চেঞ্জ। আর একটা চেঞ্জ কি জানেন, আর একটা চেঞ্জ হচ্ছে এইখানে দেখবেন আপনার, একটু বলে দিই, কারণ এটা এটা নিয়ে আবারও সামনে হয়তো যখন এটা অ্যাপ্লিকেশন হবে তখন আপনাদের বুঝতে অসুবিধা হলে তখন তো আপনারা কোয়ারি করবেন, কথা হবে। আর একটা জিনিস আছে, সেটাকে বলা হচ্ছে MPM। আমি দেখাই দিই আপনাদেরকে, এই ডকুমেন্টটাও আপনাদের দিয়ে দিব, এটা একটা ইন্টারেস্টিং ডকুমেন্ট, এটা দেখেন, ইনকাম স্টেটমেন্ট ফরম্যাট টরম্যাট সব দেওয়া আছে। এই যে আর একটা জিনিস হচ্ছে, এই যে ম্যানেজমেন্ট ডিফাইন্ড পারফরমেন্স মেজর, এটার মানে কি কেউ বলতে পারবেন? এই যে MPM, ম্যানেজমেন্ট ডিফাইন্ড পারফরমেন্স মেজর, এর মানে কি, কোন আইডিয়া আছে? না স্যার, এটা কোনো কি আইডিয়া নাই স্যার। স্যার, এটা কি শেয়ার রেশিওর ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে স্যার? না না, এটা হচ্ছে দেখায় আপনাদেরকে। আমরা এই যে স্কোয়ারেরই ধরেন, স্কোয়ারের অ্যানুয়াল রিপোর্ট, তো আমরা তো অডিটের বা অ্যাকাউন্টসের কোনটা রিলেটেড, নিচের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাই অডিট এবং অ্যাকাউন্টসের লোকজন নিয়ে কথা বলে, কিন্তু উপরে যে আরো অনেক তথ্য থাকে, এই যেমন ধরেন একটা হাইলাইট দিছে, দেখেন খেয়াল করেন, স্কোয়ারের শুরুতে দিছে কি, এই যে এখানে দেখেন পারফরমেন্স হাইলাইটেড কি, এটা আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে আপনার স্কোয়ারের কোম্পানি সেক্রেটারি অথবা বোর্ড সেক্রেটারি এরা এটা তৈরি করেছে বা আপনার হেল্প নিয়ে তৈরি করেছে। কিন্তু এই ফিগারটা অডিটেড না, এই ফিগারটা অডিট দেখে নাই, কথা বলেন, এটা কিন্তু অডিটের পরে এই ফিগারগুলো দেওয়া হয়েছে। কি কি হাইলাইটেড, কি হচ্ছে, রেভিনিউ গ্রোথ 2022-23 সালে আপনার ছিল 59.57 বিলিয়ন, তার আগের বছরে ছিল হচ্ছে
আপনার 66.4, মানে 4.777% রেভিনিউ গ্রোথ। এই যে একটা ফিগার দিছে, এইটা মূলত হচ্ছে আপনার, এটা অডিটর দেখতো না বা অ্যাকাউন্টসের লোকজন এটা খুব একটা বদার করতো না। এইরকম যত ডিসক্লোজ ইনফরমেশন আছে যেটা ম্যানেজমেন্ট দেয়, যেমন ম্যানেজমেন্ট কি কি দেয়, এখানে দেখা গেল এই এই আপনার হচ্ছে রেভিনিউর একটা তথ্য দিছে, ডোমেস্টিক রেভিনিউ একটা তথ্য দিছে, এক্সপোর্ট রেভিনিউ একটা দিছে, প্রফিট আফটার ট্যাক্স, ডিভিডেন্ড পে আউট, ইপিএস, এরকম করে যে কম্পারিজন করছে, যে তারা দেখিয়েছে যে গত বছরের তুলনায় প্রত্যেকটারই গ্রোথ আছে, তাহলে এইটার গ্রোথটা ডেফিনেটলি কোম্পানির গ্রোথ ভালো। ব্যাংক লোনের কথা বলছে জিরো। ডিভিডেন্ড হচ্ছে নন স্টপ, 1995 সাল থেকে তারা রেগুলার লিস্টেড কোম্পানি এবং রেগুলার ডিভিডেন্ড দিছে, কোনো বছর নো ডিভিডেন্ড হয় নাই। তাদের ব্যাংক লোন নাই। তাদের ক্রেডিট রেটিং হচ্ছে ক্রিসেল দিয়ে করানো, যেটা ট্রিপল এ পাওয়া। So এই ধরনের তথ্য যেগুলো দেয়, আবার দেখবেন ম্যানেজমেন্টের রিপোর্ট অথবা ইয়ের রিপোর্ট, চেয়ারম্যানের রিপোর্ট, এখানে চেয়ারম্যানের রিপোর্ট আছে, সেখানেও দেখবেন যে অনেক তথ্য, এই যেমন ধরেন এখানে চেয়ারম্যান তো এখন যিনি, তার একটা রিপোর্ট আছে, খেয়াল করবেন। এই যে দেখেন শেষে, এই যে চে- আহ, আহ, স্যামুয়েল এস স্যামুয়েল এস চৌধুরী, উনি কিন্তু দেখেন ডিয়ার শেয়ার হোল্ডার বলে এখানে কিছু অনেক কিছু বলছে। এর ভিতর অনেক সময় কিছু ফিগারও থাকে, বিভিন্ন রকম তথ্য টথ্য ফিগার দিয়ে দেয়, এটাতে নাই। এটাতে শুধু একটাই আছে যে 105% ডিভিডেন্ড দিছে, একটা তথ্য আছে। বাট এই যে দেখেন তার এই যে এইখান থেকে তার রিপোর্টের সাথে অ্যাটাচমেন্ট করে কি দিছে, আপনার কর্পোরেট অপারেশন রেজাল্ট অন্য ফর্মে, ইনকাম স্টেটমেন্ট ফরম্যাট না, তারা কিভাবে দিয়েছে দেখেন, বিজনেস রেজাল্ট আপনার 22-23, 21-22, 20-21, 19-20, 18-19, এইখানে তারা প্রতি পাঁচ পাঁচ বছরের কি করছে, সেলস, ভ্যাট, নেট রেভিনিউ, গ্রস প্রফিট, তারপর হচ্ছে নেট প্রফিট আফটার ট্যাক্স, নেট প্রফিট বিফোর ট্যাক্স, এনএভি, নেট অ্যাসেট ভ্যালু, তারপরে ব্যাংক বরোয়িং, কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি রেশিও, কারেন্ট রেশিও, এইরকম যে তথ্যগুলো দিছে, এই তথ্যগুলো অডিটেড অডিটেড ফিগার্স থেকে নিছে। কিন্তু এই তথ্যগুলো কিন্তু অডিট বা অ্যাকাউন্টসের লোকজন কোনো ভেরিফাই করে নাই। নতুন যে আইএফআরএস আসছে, এইখানে দেখেন এই তথ্যগুলোকে বলা হয়েছে ম্যানেজমেন্ট ডিফাইন্ড পারফরমেন্স মেজর। এগুলোও কিন্তু অ্যাকাউন্টসের লোকজন তৈরি করে দিবে এবং অডিটররা এটা চেক করে দেখবে। এইটাই আর একটা পরিবর্তন। বোঝা গেছে পয়েন্টটা? এবার বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে, সো জি এই স্যার। হচ্ছে আইএফআরএস এর নতুন একটা আসছে, এই যে এমপিএম গুলো আপনার হচ্ছে অডিটররা দেখে দিবে। সো এখন আমি আমার এই রিলেটেড আরেকটা ভিডিও আছে ডিটেইল, এই ভিডিওটা, এই প্রেজেন্টেশনটা, আর হচ্ছে যে আমি আপনাদেরকে দিয়ে দিব, সো দ্যাট আপনারা এটা একটু পড়ে নিন। যখন এটা আসবে আগামী বছর, যদি আপনার কোম্পানি যদি 26 থেকে করে, তাহলে তো খুব দ্রুত এটা আপনাদের শিখতে হবে, বুঝতে হবে। আর যদি আপনার কোম্পানি যদি এটা 27 সালে আসে, তাহলে তো আরো সময় পাবেন, তখন আপনি বুঝতে পারবেন। সো দ্যাট ইজ দ্য ডিসকাশন পয়েন্ট রিগার্ডিং আইএফআরএস এর ইস্যুগুলো নিয়ে, মানে এই তিনটের যেহেতু নতুন আসছে, আমার মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি, সো দ্যাট ইউ হ্যাভ এ ডিসেন্ট নলেজ। হ্যাঁ, এখন আমরা ইনকাম ট্যাক্সে যাব। এখানে আর কোনো কোশ্চেন আছে এই রিলেটেড? স্যার শুধুমাত্র বলতে চাচ্ছেন যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের প্রেজেন্টেশনটা পরিবর্তন হয়েছে, তাই না স্যার? আর কিছু হুম, হুম, ভাষাগত পরিবর্তন আসছে। এটার বড় পরিবর্তন আসছে হচ্ছে যে এই প্রেজেন্টেশন মানেই তো অনেক লাইন এলোমেলো হয়ে গেছে। জি। আরো আরো আসছে হচ্ছে ম্যানেজমেন্ট ডিফাইন পারফরমেন্স আসছে। হ্যাঁ, আরো কিছু ভিতরে তো ডিটেইল ধরেন একটা মানে এই ডিসক্লোজার বেসে অনেকে আসছে, এই যেমন ডিসক্লোজার এখানে দেখেন, আপনি তো খেয়ালই করছেন নিশ্চয়ই যে এটা নামই দিছে, আগে ছিল শুধু প্রেজেন্টেশন অন অন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, মানে আমাদের শুধু আয় প্রেজেন্টেশন ছিল। যখন ডিসক্লোজার অ্যাড করছে তখন তো আসলে হরাইজন বাড়ছে। হ্যাঁ, তো আমি আপনাকে মোটামুটি মোটা দাগে ডিফারেন্সটা বুঝাইলাম। হ্যাঁ, এটার ধরেন আহ, আরো ডিটেইল নিয়ে কাজ করতে হবে, যখন আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতে যাবেন তখন তথ্যগুলো ডিটেইল আসবে। যেমন আরেকটা প্রেজেন্টেশন দিয়ে দিব, এখানে ইনকাম স্টেটমেন্ট ফরম্যাটটাও দেয়া আছে। সো আর হচ্ছে এই তিনটা ভাগ হয়েছে অপারেটিং ক্যাটাগরি, তারপরে এখানে যে ভাগ হলো তিনটা আমরা দেখলাম, এইগুলো নিয়ে মোটামুটি আছে। আর আর কিছু আছে যে ইম্পর্টেন্ট, মেজর ইম্পর্টেন্ট হচ্ছে ম্যানেজমেন্ট ডিফারেন্ট পারফরমেন্স। এছাড়া ডিসক্লোজারের ব্যাপারে অনেক বেশি 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 ডিসক্লোজার দিতে হবে, আগের থেকে ডিসক্লোজার রিকোয়ারমেন্ট বেড়েছে। এই হচ্ছে তিনটা মেজর চেঞ্জ, একটা হচ্ছে যে আপনার ইনকাম স্টেটমেন্ট ফরম্যাট চেঞ্জ, আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট পারফরমেন্স যে মেজর, যেটা মানে ম্যানেজমেন্ট যেসব
নন অ্যাকাউন্টিং, নন গ্যাপ, হ্যাঁ, মানে অ্যাকাউন্টিং এর ফরম্যাটের বাইরে যেসব তথ্যগুলো পাবলিক ডোমেইনে দেয়, তাদের ওয়েবসাইটে হইতে পারে, তাদের অ্যানুয়াল রিপোর্টে হতে পারে, এই জিনিসগুলো হচ্ছে এখন অ্যাকাউন্টসের লোকজন প্রিপেয়ার করবে, দেখবে এবং অডিট রিভিউ করে দিবে। আর একটা হচ্ছে ডিসক্লোজার রিকোয়ারমেন্ট বেড়েছে, এই হচ্ছে মোটা দাগে চেঞ্জ, ঠিক আছে? স্যার স্যার একটা কোশ্চেন ছিল, বলেন প্লিজ বলেন। সেটা হলো যে এখন আমরা যেভাবে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি সেখানে আমাদের রেন্ট কে আমরা এক্সপেন্স হিসাবে দেখাচ্ছি, না, বাট এটা দেখাতাম নতুন কোন সালে জানেন? এটা দেখাতাম 2019 সালের আগ পর্যন্ত, 2019-এর 2018 পর্যন্ত দেখাতাম। 2019 সালের থেকে আর রেন্ট দেখানোর সুযোগ নেই। 2019 সালের 1 জানুয়ারি থেকে IFRS 16 ফলো করা হচ্ছে, যেখানে হচ্ছে লিজ লায়াবিলিটি। তো এখন আর অপারেটিং লিজ নামে কিছু নেই, সব ফাইন্যান্স লিজ বা সব ক্যাপিটাল লিজ। এই কারণে আপনি যদি কোনো জায়গায় ভাড়া নেন, যে কোনো জায়গায়, অফিস হইতে পারে, ফ্যাক্টরি হইতে পারে, শোরুম হইতে পারে, এই রেন্টের টেনিওরটা, এই রেন্টের টেনিওরটা যদি মোর দ্যান 1 ইয়ার হয়, তাহলে আর আপনার রেন্ট হেডে কিছু যাবে না। তখন এটা যাবে হচ্ছে আপনার ইয়ে হেডে, কি বলে, এটার হেডটা হবে হচ্ছে আপনার লিজ লাইবিলিটি এবং হচ্ছে লিজ অ্যাসেট। তো এটা IFRS 16 মানে আপনাদের সাথে কি শেয়ার করেছিলাম, নাহলে আমার আমার সুন্দর করে এটা একদম ডিটেইল প্রেজেন্টেশন এবং ইয়ে দেওয়া আছে, আমি প্রেজেন্টেশন স্লাইডটাও দিয়ে দিব আপনাদেরকে। আর হচ্ছে এই পিপিটি, সরি, ইয়ে দিয়ে দিব, পিপিটি দিয়ে দিব। আর হচ্ছে আপনার ভিডিও দিয়ে দিব, দেখে নিন। IFRS 16টা একটু আমাদের সিলেবাসে বা আমরা যেটা এখানে, যেহেতু ক্লাসের সংখ্যা লিমিটেড, আমরা ডিটেইল রাখি নেই। বাট এখন আপনার কথার অ্যান্সার হচ্ছে যে এখন আর রেন্ট নামে কিছু নাই। হ্যাঁ, প্লিজ, জি। লিজ দেখলে তাহলে এটার ইফেক্টটা কি স্যার? ইফেক্টটা, আমি এটা এক্সপেন্স, তো হ্যাঁ। আপনি কি এই আগের ক্লাসগুলো যে আলাপ করছি আপনার মানে খেয়াল করেন নাই না? এখানে কিন্তু আমি কিছু কিছু বলছি, দেখেন এখানে দেখাই, স্কোয়ার থেকে প্র্যাকটিক্যাল জিনিসটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। আপনি যদি আগের ক্লাসগুলো যারা আছে তারা কিন্তু জানে, দু একটা ক্লাস মানে আপনার মিস হয়েছে, আদারওয়াইজ এই কোশ্চেনটা আমি কিন্তু আগে বলছি এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস সময় আপনাকে দেখিয়েছি। এই দেখেন, এই যে স্কোয়ার এর ফাইন্যান্সিয়াল পজিশন ব্যালেন্স শিট, এখানে দেখবেন যে কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পাবেন, এখানে দেখবেন লিজ লাইবিলিটি নামের লাইবিলিটি থাকার কথা, যদি তারা লিজ থাকে। মানে স্কোয়ারের সব কেনা হলে তো লিজ পাওয়া যাবে না। আচ্ছা, আমি স্কোয়ারে মনে হয় ওদের পুরোটা মনে হয় সমস্ত জায়গায় নিজেদের কেনা, কিন্তু আমি অন্য একটা দেখাই, দাঁড়ান 1 সেকেন্ড, দেখাচ্ছি আপনাকে। স্কোয়ার কেনা আমি দেখাবো, তাহলে হচ্ছে উম, আমি বার্জারটা খুললাম। বার্জার যেহেতু জানি নিশ্চয়ই তাদের আপনার ভাড়া স্পেস আছে, স্কোয়ারে নাও থাকতে পারে, এই জন্য আমি যেহেতু পাই নাই, এখানে দেখবেন যত ভাড়া আছে আর ভাড়া নামে নাই, কি নামে আছে। বার্জার তো মাল্টিন্যাশনাল কোম্পানি, আপনারা জানেন, গ্লোবাল কোম্পানি। দেখা যাচ্ছে বার্জারটা? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, খেয়াল করেন আপনার এই বার্জারের ব্যালেন্স শিটটা যদি আপনি দেখেন, দুইটা আবার দুই পাশে তো ভাগাভাগি করা, ক্যাশ ফ্লো, এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, তাহলে ব্যালেন্স শিট এখানে হবে, এই যে ব্যালেন্স শিট, এই যে এই ব্যালেন্স শিটে দেখবেন আপনার প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট, ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেস, এই রাইট টু ইউজ অ্যাসেট, এটা হচ্ছে লিজ যদি হয়, লিজের এটার লিজের যে অংশটা আপনি ধরেন যত বছর লিজ নিচ্ছেন, সেই লিজের অংশটার একটা ইনটেনজেবল অ্যাসেট তৈরি হয়, ওয়ান কাইন্ড অফ, যে আপনি ভাড়া নিছেন, ভাড়ার একটা রাইট, তো ধরেন এইটার একটা, এটাকে রাইট টু অ্যাসেট ইউজ, রাইট টু অ্যাসেট নামে একটা হেড আসে, এটা লিজের কারণে, এটা লিজ থেকে আসছে এটা। আর এখানে দেখবেন লিজ লায়াবিলিটি আছে, এই যে লিজ লায়াবিলিটি। সো এই কারণে রেন্ট থাকবে না, আপনার এই রাইট টু ইউজ অ্যাসেট থাকবে, লিজ লায়াবিলিটি থাকবে। আর ইনকাম স্টেটমেন্টের খরচের ভিতরে আপনি দেখবেন, ইনকাম স্টেটমেন্টের খরচ যদি দেখেন,
এখানে আপনি যদি ডিটেইল নোটে যান তখন আপনি পাবেন। এখানে তো আসলে আছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, অপারেটিং, এগুলো আছে। তো এই অপারেটিং এক্সপেন্সের ভিতরে যদি দেখেন আপনি পাবেন হচ্ছে এই যে 28-29 নম্বর নোটে আপনি দেখবেন যে এখানে হচ্ছে আপনার এই আছে, আপনার লিজ ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট আছে। তো যাই হোক, এখন হচ্ছে রেন্টাল দেখানো যাবে না, আমি এই আলাপটা আগেও করেছিলাম, আবারও দেখালাম। আর আপনি এই ক্লাসে যেহেতু আপনি এটা আগ্রহ শো করছেন, আমি ক্লাস শেষেই আপনাকে দিব হচ্ছে IFRS 16, খুবই ইজি ভাবে আমি ডিসকাশন করছি, একটু ভালোভাবে দেখে নিন। তাহলে আপনার এই সমস্ত কোয়ারি এখান থেকে অ্যান্সার পেয়ে যাবেন। তো যাই হোক, এটা ছিল ঠিক আছে। আজকের আমার ফার্স্ট পার্টের আলোচনার অংশ। এবার আমরা মূলত আজকের ক্লাসে এই ইনকাম ট্যাক্স নিয়ে কথা বলতে হবে। ইনকাম ট্যাক্স নিয়ে কেন স্যার কথা? জি একটু পর বলেন। ট্যাগ আলোচনা করবেন, এই প্রেক্ষাপটে